দুজনেই মানে হ্যাপি বলবো না, কিন্তু সন্তুষ্ট। ওনারা যেটা চাইছেন সেটাই পাচ্ছেন। তো হঠাৎ মেয়েটি যে ছিল সে হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল, সে কিন্তু তখন ডিভোর্স চায়, কিন্তু সে এত ইমোশনাল হয়ে গেল, সে লিটারেলি আমাকে আঁচড়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, কথাই আছে যে আমরা সিনেমা বা টিভির পর্দায় যেটা দেখি সেটা আমাদের বাস্তব জীবন থেকেই উঠে আসে, কিন্তু সেটা কতটা সত্যি হয়, সত্যি কি যেগুলো আমরা দেখি সেগুলোর সঙ্গে বাস্তব জীবনের মিল আছে, কতটা আছে? আহ, কিন্তু আজকে পার্টিকুলার একটা জায়গা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আইনি যে ব্যবস্থা আমাদের ভারতবর্ষে, সেটা আমরা সিনেমার পর্দায় যেটা দেখি সেটা কতটা সত্যি নাকি তার বাইরেও আরো অনেক কিছু আছে, সেগুলো জানবো। সবকিছুই শেয়ার করব আজকের আলোচনা সেটা নিয়েই, এবং যার সঙ্গে আলোচনা করব তিনি আমার সঙ্গেই উপস্থিত আছেন, বিশিষ্ট আইনজীবী পিয়ালি মিত্র। পিয়ালি, আপনাকে অনেক অনেক স্বাগত। তো আপনার স্পেশালাইজেশন দেখলাম সিভিল, আপনি একটা মজার কথা বলেছেন আপনার সম্বন্ধে, তো সেটা একটু শুনতে চাই। সিভিল বলতে বেসিক্যালি আমরা যেটা বলি, আমার অন্তত কার্যক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে এই বিচ্ছেদ আর উচ্ছেদ। তো বিচ্ছেদ সেখানে একটা ল্যান্ড পার্ট, মানে রিসেন্টলি এত বেশি পরিমাণে ডিভোর্সের কেস, কন্টেস্টেড, মিউচুয়াল দুটোই। তো ওটা এখন আমাদের মানে বলা যেতে পারে স্পেশালিটি একটা। ঠিক ঠিক, তার মানে আপনি বলছেন, একথাটি স্বীকার করছেন যে বিচ্ছেদ এখন ভীষণ বেড়ে গেছে, ডিভোর্স বেড়ে গেছে। তো এই ডিভোর্স এত বেড়ে যাওয়ার পিছনে আপনার কি মনে হয়, কারণটা কি? একটা মজার কথা আছে, ডিভোর্সের কারণ হচ্ছে বিয়ে। সেটা না, বেড়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, মানে কন্ট্রিবিউটরি ফ্যাক্টর অনেকগুলো, কিন্তু প্রথম তিনটে একটা তো অর্থনৈতিক একটা ব্যাপার থাকেই, যেটা এখন অনেকেই বলেন যে বিয়েটা এখন একটা মেয়েদের কাছে একটা উইন উইন ইয়ে হয়ে গেছে, একটা বেটার লাইফস্টাইল পাওয়া গেল, তা না হলে একটা প্রচুর পরিমাণে একটা কিছু খোরপোশ নিয়ে বেরিয়ে গেলেন। কিন্তু সেটা বাদেও আর একটা যেটা মনে হয় আমার, সেটা হচ্ছে ইনলস বা বাড়ির সিনিয়র মেম্বারদের ইন্টারফিয়ারেন্স, যেখানে জেনারেশন গ্যাপটা একটা বিশাল বড় ফ্যাক্টর প্লে করে। তার কারণ আজকের দিনে একটা ছেলে আর একটা মেয়ে যখন নিজের ক্যারিয়ারটা তৈরি করে, তখন মেয়েটাকে কিন্তু এক্সট্রা কোনো প্রিভিলেজ দেওয়া হয় না, তাকে কিন্তু সমান লড়াই করেই তার ক্যারিয়ারে সে একটা জায়গায় নিজেকে এস্টাবলিশ করে, বা ভালো রেজাল্ট করতে গেলে ইভেন শুধু ক্যারিয়ার বলে নয়, করতে হয়। কিন্তু সেখানে তার থেকে এক্সপেকটেশনটা থাকে বিয়ের পর, হয়তো আজ থেকে 20-30 বছর আগে একজন গৃহবধূর থেকে যে এক্সপেকটেশন গুলো থাকতো সেটা, সেখানে কিন্তু একটা বিশাল গ্যাপ তৈরি হয়েছে। মানে আমরা বলতে পারি মেয়েরা যেখানে যতটা এগিয়ে এসেছে, সেই মেয়েদের অ্যাকসেপ্ট করার মতো মানসিকতাটা উল্টো দিক থেকে কিন্তু তৈরি হয়নি, না তার পার্টনারের, স্পাউসের, না তার ফ্যামিলি মেম্বারদের। সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিশাল বড় কারণ ডিভোর্সের। হয়তো অনেকগুলো ছোট 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 ফ্যাক্টর হয়েই তো একটা ওরকম কেউ কিন্তু ডিভোর্স করবে ভেবে বিয়ে করে, রাইট, একদম। তার কারণ এখন আপনি দেখবেন এখন তো উৎসব অনুষ্ঠান আরো বেশি, প্রি ওয়েডিং ফটোশুট হচ্ছে, সঙ্গীত হচ্ছে, মেহেন্দি হচ্ছে, গায়ে হলুদ হচ্ছে, মানে সব কমিউনিটি যা যা উৎসব অনুষ্ঠান সব, এটা কিন্তু কেউ ডিভোর্স করবে বলে করে না, ঠিক সেই মাইন্ডসেট নিয়ে এগোয় না। কিন্তু তারপরেও আলটিমেটলি ব্যাপারটা তাই হয় কেন না, ওই ঝলমলে দিনগুলো কেটে যায়, তারপরে যখন ডে টু ডে লাইফস্টাইল শুরু হয়, তখন ওই যে এক্সপেকটেশন গুলো আগের এসে উপস্থিত হয়, তখন সেখানে আর কি বলবো, মানে তালমেলটা থাকে না, মানে সেই সেই এক্সপেকটেশন গুলো মেয়েটি হয়তো ফুলফিল করতে পারে না। আর সেক্ষেত্রে হয়তো আমি বলবো এটা হয়তো কারোরই দোষ নয়, মানে যিনি আশা করছেন সেটাও ক্রাইম নয়, কিন্তু যে সেই এক্সপেকটেশন ফুলফিল করতে পারছেন এটা বোধহয় তারও দোষ নয়, কারণ তার চিন্তা ভাবনা, তার ছোট থেকে বড় হয়ে ওঠা, সবটাই কিন্তু অনেকটা আলাদা। একদমই, কিন্তু বিয়ের ইনস্টিটিউশনটা রয়ে গেছে আগের জায়গায়, এখানে একটা
সমস্যা আছে। তার মানে এটার থেকে যেটা একটা সারবস্তু বেরিয়ে আসছে যে হয়তো আমাদের যুগ এগিয়েছে কিন্তু কোথাও সোশ্যাল যে মানসিকতা বা চিন্তা ভাবনার হয়তো সেভাবে অগ্রসর হয়নি। কোথাও আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড সেই প্রিমিটিভ জিনিসগুলো চলে আসে, যেটা হয়তো আজকের ডেটে দাঁড়িয়ে এখনকার জেনারেশনের সেটা একসেপ্ট করতে সমস্যা হচ্ছে, এবং সেই কারণ থেকেই হয়তো ডিভোর্সটা চলে আসছে। কারণ আমরা যতই এখন, যেটা আপনি প্রথমে বললেন যে অর্থনৈতিক যে ব্যাপারটা, যে এখন তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা যায় একটি ছেলে একটি মেয়ে দুজনেই চাকরি করছে, দুজনেই যথেষ্ট ঠিকঠাক আর্ন করে। তো সেখানে ওই যে একটা প্রিমিটিভ চিন্তাধারা এবং সাপ্রেস করার একটা যে ব্যাপার থাকে, সেই জায়গা থেকে হয়তো কোথাও একটা ডিফারেন্স তৈরি হচ্ছে। এই যে একটা দেখুন, আপনি যখন বলছেন যে দুজনেই আর্ন করছে, দুজনে আমি তর্কের খাতিরে ধরে নিচ্ছি একই প্রফেশনে আছে, কেউ কিন্তু কাউকে বসিয়ে বা মুখ দেখে পয়সা দেয় না। 100%। মেয়েটিকে আমার মনে হয়, কারণ যেহেতু একটা সময় আমি নিজে কর্পোরেট জব করেছি একটা সার্টেন টাইমে, মেয়েদের থেকে কিন্তু কাজ অনেক বেশি এক্সপেক্ট করা হয়। কেন না, যেহেতু তুমি ধরে নেওয়া যেতে পারে তুমি করবে না বা কম করবে বা এক্সকিউজ দেবে, ফ্যামিলিকে প্রায়োরিটি দেবে, অতএব মেয়েটিকে কিন্তু নিজেকে প্রমাণ করতে গেলে অনেকটা বেশি খাটতে হয়। এবার সেই রকম খাটুনি খাটার পর যখন সে অ্যাট পার ইনকাম করে, তখন সেও কিন্তু দিনের শেষে মানুষ। তারপরে গিয়ে আবার একটা ফুল টাইম হাউসওয়াইফের রোল প্লে করা সম্ভব না। মেয়েদের উপর কি এক্সপেকটেশনটা অনেক বেশি থাকে, ফ্যামিলি অ্যান্ড ওয়ার্ক প্লেস দুটো জায়গাতেই। ওয়ার্ক প্লেসে থাকেই, হ্যাঁ, কারণ হয় তুমি মেয়ে হিসেবে অ্যাডভান্টেজ নিচ্ছ, তা না হলে তুমি এক্সট্রা করে প্রুফ করো যে তুমি তোমার যে পুরুষ সহকর্মী আছে তুমি তার সমান কাজ করতে পারো, প্রুফ করতে হয়। আর পারিবারিক দিক থেকে যে ডিমান্ডটা সে মানে এটা আমরা অনেক সময় আমরা মেয়েরাও কিন্তু প্রেশারটা নিয়ে নিই, মানে অ্যাজ এ ওমেন আমি এটা বলতে পারি, আমরা যেটা বলি না আমরা নারী আমরা পারি না না, আমাদের সিস্টেম সেটা ছোটবেলা থেকে আমরা শিখে এসেছি যে তোমাকে বাড়িতে তোমাকে করতে হবে, দেখতে কিন্তু হবে। আপনাকে তো প্র্যাকটিক্যালি অ্যাকসেপ্ট করতে হবে, আপনার বাকি 8টা হাত নেই, একদম আপনি দিনে 26 ঘন্টা পান না, কি করে করবেন? ঠিক। আর কোথাও তো শরীরটাকেও পারমিট করতে হবে না, এবং আমাদের সব একটা limit জায়গায় আছে। কিন্তু আপনাকে কোয়ালিটি টাইম দিতে হচ্ছে, আপনি কিন্তু কোথাও বলতে পারবেন না এখানে একটু কম। এই জায়গাটা হয়তো যদি শুধু দুজন মানুষ ডিল করে, দুজন ম্যাচিওর মানুষ যারা বিয়ে করেছে তারা ডিল করে, হয়তো এটাকে পূরণ করে নেওয়া যায়। কিন্তু যখন বাইরের মানুষের এক্সপেকটেশন তার মধ্যে অ্যাড হয়ে যায়, তখন কিন্তু আর জিনিসটা টেনে নিয়ে যাওয়া সম্ভব হয় না। মানে বারবার আলোচনা থেকে যেটা উঠে আসছে সেটা হচ্ছে এই যে থার্ড পার্সেন্টের একটা মানে কি বলবো ইন্টারফিয়ারেন্স, সেটা হয়তো অনেক সময় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকা সত্ত্বেও বা তাদের মধ্যে সেই ধরনের কোনো ইনিশিয়ালি সমস্যা না থাকা সত্ত্বেও সমস্যা তৈরি হয়ে যাচ্ছে। এটা একটা খুব খুব একটা ভাইটাল একটা পয়েন্ট আসছে, কারণ আমি প্রত্যেককে, আমি যতজনকে এই বিষয় নিয়ে কথা বলেছি আইনজীবীদের সঙ্গে, প্রত্যেকে কিন্তু এই কথাটা বলেছেন যে পারিবারিক ইনফ্লুয়েন্স, পারিবারিক নেগেটিভ ইনফ্লুয়েন্স আমি যদি বলি, তো সেইটার কারণে কিন্তু এই যে সম্পর্ক ভাঙার মানে 1, 2, 3-এর মধ্যে সেই কারণটি দাঁড়িয়ে আছে। তারপরে আর্থিক ব্যাপার, আর্থিক অসচ্ছলতা বা ওগুলো আছে, কিন্তু এটা হচ্ছে মূল কারণ। অবশ্যই। এবং আমরা একটা মেয়ের থেকে ধরে নিই বিয়ের পর তার জীবন পাল্টাবে, সেটা খুব পজিটিভলি ধরা হয়, মানে সেটা তার পোশাক আশাকের দিক থেকে হোক, লাইফস্টাইলের দিক থেকে, ফুড হ্যাবিটের দিক থেকে, সব দিক থেকে। কিন্তু ছেলেদের কাছে কিন্তু এটা এখনো পর্যন্ত একটা মানে কি বলবো, কাউকে যদি বলে কি রে বিয়ের পর পুরো পাল্টে গেছিস, সে কিন্তু সেটা খুব গুড সেন্সে নেয় না। এটা খুব ছোট ব্যাপার, খুব ছোট কথা, কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। তখন সেই ছেলেটি কিন্তু প্রবলভাবে চেষ্টা করে তার আগের লাইফস্টাইলে সে যেরকম ছিল সেরকমই নিজেকে প্রুফ করার। কিন্তু এই প্রুফটা করতে গিয়ে দুটো যে কি বলবো ম্যাচিওর মানুষ পাশাপাশি এলো অ্যাডজাস্ট করার জন্য, যে দুজনে দুজনের দিকে সাহায্যের হাতটা বাড়াবে, দুজনেই যে অ্যাডজাস্ট করবে, দরকার হলে দুজনে কম্প্রোমাইজ করবে, দরকার হলে দুজনেই একে অপরের জন্য একটু জমি ছেড়ে দেবে, ঠিক, সেটা বাইরের লোকেরা অ্যালাউ করতে দেন না। দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, যেটা পিয়ালি বললো, খুব এটা কিন্তু খুব হ্যামারিং পয়েন্ট। কারণ একটি মেয়ে তার পরিবার, তার সমস্ত সেটআপ ছেড়ে একেবারে একটা নতুন জায়গায় এসে পড়ছে, তার কিন্তু আপনার চায়ের ব্র্যান্ড থেকে টুথপেস্ট অব্দি চেঞ্জ হয়ে যাচ্ছে।
একদম কিন্তু সেখানে আরেকজন ন্যূনতম কোনো পরিবর্তন মেনে নেবে না, এটা কিন্তু হয় না। এইখান থেকেই কিন্তু শুরু হয় একদমই। এবং সবসময় যে মেয়েটি আসছে সে সবটাই অ্যাডাপ্ট করতে পারলো সেটা তো সম্ভব নয়। কেউ দেবী নয়, দে আর অল হিউম্যান বিং। আমি সিম্পাথি দেখাচ্ছি না, এরকম বলছি না যে কোনো মেয়ের কোনো অদ্ভুত দাবি দেওয়া থাকে না বা অন্যায় দাবি দেওয়া থাকে না, সেটা বলছি না, সেরকমও থাকে। কিন্তু আমি যেটা বলছি, এরকম কিছু কেসেস দেখেছি যেখানে আমার মনে হয়নি যে কারো ভুল, সবাই ঠিক, কিন্তু সম্পর্কটা টিকলো না। পেলি একটি ছবি আসতে চলেছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। ভারতবর্ষে চলা সব থেকে লংগেস্ট রানিং ডিভোর্স কেসের উপরে আমি যতটুকুনি জানি। তো আপনি সেটার একটা পার্ট পার্ট এবং পার্ট, মানে পার্ট তো সেই এটা কি করে হলো? মানে একজন আইনজীবী হঠাৎ করে আমাদের এই প্রফেশনে, মানে অভিনয় জগতে এরকম সমস্ত প্রফেশনের মানুষই আছে। আমি ব্যক্তিগতভাবে চিনি পুলিশ, তিনি পুলিশের খুব উচ্চ পদস্থ কর্মচারী, তিনিও আছেন, আইনজীবীও আছেন। তো আপনার আশাটা কিভাবে? দুটো পার্টি অ্যাক্সিডেন্টাল। প্রথম পার্টটা যেদিন শুটিং ছিল তার আগের দিন ফোন করেছিলেন দিদি, এরকম একজন অ্যাডভোকেট কালকে কি পাঠাতে পারবে? আমি বললাম দিদি যা শর্ট টাইম পিরিয়ড তার মধ্যে একমাত্র আমি আমাকে পাঠাতে পারি। লাকিলি সেই সময়টা ফাঁকা ছিলাম। আর সেকেন্ড ডে যেদিন গেলাম, মানে যেদিন সেকেন্ড পার্টের পার্ট হয়ে গেলাম, সেই দিনটাও এরকম ছিল এবং আমি জানতাম না। তো গোটাটাই বেশ মজার আর গোটাটাই চ্যালেঞ্জ হিসেবে। মানে এটা কি একদমই প্রথম জীবনে ক্যামেরা ফেস করা অভিনেতা হিসেবে? হ্যাঁ, মানে গেম শো অ্যাটেন্ড করেছি সেরকম হয়েছে, বাট এইভাবে প্রথম। তো স্ক্রিপ্ট মুখস্থ রাখাটা? স্ক্রিপ্টে তো সেটাই বলতে হয়েছে যেটা আমি মানে দুবেলা শুনেছি। আচ্ছা। তার কারণ আমার চরিত্রটি জাজের, তো বিচারক সেখানে গল্পে যেহেতু দুটি জুরি রয়েছে, তাদের একজনের বিবাহ বিচ্ছেদ হচ্ছে, সেই অর্ডার দিচ্ছেন। তো সেটাই আমি শুনি, সেই অর্থে আলাদা করে মুখস্থ করতে লাগেনি। আচ্ছা। আর এই যে অনেক নামকরা অভিনেতা এখানে কাজ করেছেন, তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা কেমন? প্রথম কথা, কাস্টিং আমি জানতাম না, মানে শুটিং স্পটে যাওয়ার আগে পর্যন্ত আমি কাস্টিং জানতাম না, কারণ ওই রকম খুব শর্ট নোটিসে গেছি। তো প্রথমে গিয়ে কাস্টিং আমি দেখলাম, বিশ্বনাথ দা ছিলেন, মিঠুন দা ছিলেন সেদিন, পরমব্রত এবং বাকিদের। এবার আমাকে বলা হয়েছিল যে যেহেতু কোর্টরুমের শুটিং আছে তুমি একটু এসে দেখো যে সব ঠিকঠাক আছে কিনা। তো আমার মনে হচ্ছে আমি প্রথম গিয়ে বিশ্বনাথপুর স্ক্যান করেছিলাম, হ্যাঁ ঠিক আছে, ড্রেস কোড ঠিক আছে, ব্যান্ড ঠিক আছে। তারপর ডাইরেক্টরকে বলেছিলাম যে মিঠুন দাকে একটু বলুন গলার বোতামটা বন্ধ করে নিতে, যা যেটা রাখেন ব্যান্ড। তো এইগুলো মানে প্রথম দিনে গিয়ে এতটা আপারহান না, কিন্তু আপারহান নয়, মানে হ্যাঁ সেটাই অ্যাকচুয়ালি আমার কাজ ছিল। আমি যেটা শুরু করেছিলাম যে আমরা ক্যামেরায় যেটা দেখি আর প্রকৃত অর্থে যেটা হয় সেটার মিলটা কতটা, সেইটা মানে আপনি তো ওই কাজটাই করেছেন যে একদম যেটা সত্যি সত্যি কোর্টরুমে হয় বা যে ডেকোরাম মেনে। খুব ছোট দুটো ব্যাপার বলছি। একটা যেটা ছিল, জাজেসকে কখনো জাজের দিকে পেছন দিক করে দাঁড়ানো হয় না, এটা আমরা সবসময় মেনটেন করি। এটা একটা ব্যাপার, মানে যখন জাজ প্রেজেন্ট আছেন মামলা হয়েছে তখনও কিন্তু আমরা বেরোনোর চেষ্টা এমন ভাবে করি যাতে উনি আমার ব্যাক সাইড না দেখতে পান, এটা বডি ল্যাঙ্গুয়েজে আমরা ওখানে মেনটেন করি। এটা একটা ব্যাপার, যে কারণে একটু হয়তো পজিশন অ্যাক্টরদের চেঞ্জ করতে হলো না, বিশ্বনাথ ওখানে দাঁড়ায় এখানে এইভাবে ঘুরে, এটা একটা ব্যাপার। আরেকটা যেটা ব্যাপার ছিল, কোর্ট ফার্স্ট হাফে বসে 10:30 অ্যারাউন্ড, সেকেন্ড হাফে 2:30 নাগাদ। তো আমার মনে আছে আমি ঘড়ি নামিয়ে টাইম ঠিক করিয়েছিলাম। ভেরি গুড, মানে এটা খুব দরকার যে যেটা হয় ইফ ইট ইজ আ কন্টিনিউইং প্রসেস, যে একটা হিয়ারিং চলছে সেটা হয়তো যে কোনো অফিস আওয়ার হতে পারে, কিন্তু কোর্ট বসছে যখন তখন সেটা 12:30 হতে পারে না। ঠিক ঠিক, মানে ওটা তো একটা বিশাল ভুল হয়ে যেত তাহলে। ওই আর কি, মানে যতটুকু চোখে, মানে কেউ যদি খুব মাইনুটলি দেখেন তাহলে ওটা ভুল। হ্যাঁ, মাইনুট অ্যাকচুয়ালি কি ওটা চোখে পড়বেই, কারণ যার একজন সেন্টার পিস পুরো সেটটার, তার মাথার উপরেই ঘড়িটা থাকে। একদম একদম একদম। আর ওভারঅল অভিজ্ঞতা কেমন? ওভারঅল অভিজ্ঞতা তো মানে প্রথম দিন তো বাড়িতে গিয়েও কিছু বলিনি,
তার কারণে আমি ভাবছিলাম যে এটা হয়েছে, সত্যি সত্যি হয়েছে। আচ্ছা। কারণ যেহেতু আমি শুধু বলেছিলাম শুটিং এর এরকম ব্যাপার আছে, যেতে বলেছেন, আমাকে একটু দেখে দিতে হবে, সেটা কি কোথায় কেন আমার বাড়িতেও জানতো না, আমিও জানতাম না। তারপর যাওয়ার পর আমি ভাবলাম বললে বিশ্বাস করবে না, থাক পরে বলবো। তো একটা তো ব্যাপার থাকে, আমাকে বলাও হয়েছিল যে এখন কাউকে ইয়ে না করতে, যেহেতু একটা পাবলিসিটি ফ্যাক্টর তো থাকে। তো আমি বলবো কি, বললে বিশ্বাস করবে না। কারণ এই প্রথম ক্যামেরা ফেস করছি, প্রথমেই মিঠুন চক্রবর্তীর সঙ্গে একটা স্ক্রিন শেয়ার করছি, বিশাল বড় ব্যাপার। না না, একদমই, মানে ওরকম একজন অভিনেতা তার সঙ্গে সত্যি সত্যি স্ক্রিন শেয়ার করা বা সেম প্রজেক্টে থাকা, এটা একটা ভাগ্যের ব্যাপার। মানে এটা প্রথম দিন গিয়েই প্রথমেই একটা মানে সর্ট অফ এনকাউন্টার, মানে গোটা ব্যাপারটাই খুব অকল্পনীয় ছিল। হুম হুম হুম। তা একটা নতুন অভিজ্ঞতা, একটা মানে নতুন কিছু আর কি, তাই তো? হ্যাঁ, মানে যখন আসবো বলেছিলাম এত কিছু ভেবে বলিনি। তারপর মানে অনেক মোর দ্যান এক্সপেক্টেশন। ইটস অল অ্যাবাউট ডেস্টিনি, মানুষের যেটা লেখা থাকে সেটা তো এটা হবে। এই ঘটনাটা 200% তাই। একদম একদম। তো এরকম একটা সাবজেক্ট নিয়ে ছবি হচ্ছে, আপনি একজন আইনজীবী হিসেবে কি বলবেন? মানে এই ধরনের ছবি কি আরো হওয়া উচিত ফর অ্যাওয়ারনেস? অ্যাওয়ারনেসের জন্যও দরকার। সব থেকে বড় একটা হচ্ছে কোর্ট প্রসিডিওর সম্পর্কে আমাদের মানে আমাদের বলবো না, মানে যারা আইনের পেশায় বা কোনোভাবে যুক্ত নন তাদের কথা বলছি, সাধারণ মানুষের একটা আইডিয়া তৈরি হওয়া দরকার। কারণ আমরা যেটা অতি নাটকীয় যে ব্যাপারটা দেখি ওটা নয়, মানে মানুষের মাথায় সেই যে একটা ফ্রেম ঢুকে বসে আছে, এটা হলের মতো কোর্ট রুম এরকম, সেরকম তো নয়। অনেকেই হতাশ হন, মানে সত্যি প্রথমবার কোর্টে গিয়ে অনেকে শুধু তাদের মামলার জন্য না, কোর্টরুমটা দেখেও হতাশ হন। না, ওটা নয়, সিনেমা আপনারা যেটা আগে দেখেছেন ওটা নয়। রিয়েল প্রসিডিওর এরকম 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 হয়, এরকম খুব সিলি রিজনে হয় মামলা। আবার খুব গুরুত্বপূর্ণ কারণকেও অনেক সময় আইনের চোখে হয়তো আমরা প্রেজেন্ট করে উঠতে পারি না, মানে রিয়ালিটি যেটা সেটা দেখানোর জন্য কিছু দরকার। আর এই যে ইস্যুটা ডিভোর্স, এই ইস্যুটা নিয়ে আরো বেশি দেখানো দরকার। দেখুন, আমরা অনেক পুরোনো মুভি যেগুলো দেখেছি ডিভোর্স নিয়ে, ধরুন যৌতুগৃহ বা ওরকম, তখন কজনের ডিভোর্স হতো, ঠিক, তখন মাইন্ড সেট আপ অন্যরকম ছিল। এখন কিন্তু এই সিনেমাটা যারা দেখতে আসবে, আমি বিশ্বাস করি তাদের মধ্যে অনেকে কিন্তু এই প্রসেসটার মধ্যে দিয়ে গেছেন, বা তার পরিবারের কেউ গেছে, তারা কোর্টরুমে গেছেন, এমনকি তারা কাঠগড়ায়ও দাঁড়িয়েছেন। তো সেক্ষেত্রে আমার মনে হয় অডিয়েন্স এটার সঙ্গে নিজেকে অনেক বেশি রিলেট করতে পারবে। আচ্ছা, এই যে একজন আইনজীবী মানে হিসেবে আপনার এরকম কোনো রিয়েল মজার ঘটনা আছে যেটা ঘটেছে আপনার সঙ্গে? মানে প্রচুর, একাধিক মজার ঘটনা, তার মধ্যে কিছু ঘটনা তো মিউচুয়াল কনসেন্টেই ডিভোর্স হচ্ছে, দুজনেই মানে হ্যাপি বলবো না, কিন্তু সন্তুষ্ট, ওনারা যেটা চাইছেন সেটাই পাচ্ছেন। তো হঠাৎ মেয়েটি যে ছিল সে হঠাৎ এত ইমোশনাল হয়ে গেল, সে কিন্তু তখন ডিভোর্স চায়, কিন্তু সে এত ইমোশনাল হয়ে গেল, সে লিটারেলি আমাকে আঁচড়ে দিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, মানে রক্ত বেরিয়ে গেছে। It really happened. আর আরেকটা খুব আমার দেখা মেমোরেবল ডিভোর্স কেস আমি বলবো, সেটাও মিউচুয়াল কনসেন্টে ছিল। আমি এত ডিসেন্ট ডিভোর্স দেখিনি। আচ্ছা, নাটকীয় বললে কম বলা হবে। হাজবেন্ড ভালো কোনো একটি নিউজ পেপারে জব করতেন, এবং ওয়াইফ তার কিছুদিন পরেই আমেরিকায় কোনো একটি ইউনিভার্সিটিতে পিএইচডি করতে চলে যাচ্ছেন। হাজবেন্ড দুজনকে যখন ডকে তোলা হলো, ওয়াইফ দোস্তুর মতো বকলেন, ব্যাগটা রেখে এসো। হাজবেন্ড কথা শুনে ব্যাগটি রেখে দিলেন। নামার সময় ওয়াইফ হাই হিল পরেছিলেন, হাজবেন্ড বললেন হাতটা ধরে নামো, পড়ে যাবে। আচ্ছা। এবং তারপর বিচারককে বললেন যে আমার একটা অনুরোধ আছে, আমার ম্যারেজ সার্টিফিকেটটা কি আমি অরিজিনালটা আজকে তুলে নিতে পারি? তো উনি বললেন আপনার তো এটার দরকার নেই, আপনি তো অর্ডার পেয়ে যাবেন ডিভোর্সের। উনি বললেন যে না, অ্যাকচুয়ালি ও যখন অ্যাপ্লাই করেছিল স্টুডেন্ট ভিসা, তখন তো ম্যারিটাল স্ট্যাটাস এরকম দেওয়া ছিল, একটা ম্যারেজ সার্টিফিকেট হারিয়ে গেছে, ওটা না হলে ওর অসুবিধা হবে। এরকমই তো হওয়া, এটা খুব আইডিয়াল ঘটনা, মানে এটা আমি বলার সময় যে যেরকম এই ঘটনাটা আমার বিশ্বাস হচ্ছে না যে আমি করেছি প্রজেক্টের পার্ট হওয়াটা,
ওই ঘটনাটাও মানে তখন হয়তো মানে এত ডিসেন্ট ভাবে ডিভোর্স হতে পারে, জেনারেলি আমরা কি দেখি যখন কন্টেস্টেড ডিভোর্স মানে প্রচুর কাদা কাদা ছড়াছড়ি, ছড়াছড়ি একদম। কিন্তু এটা তার এতটাই মানে উত্তর মেরু দক্ষিণ মেরু অবস্থানে ছিল যে তখন মনে হয়েছিল মানে আমাদের ডিভোর্স লয়ারদের কিন্তু একটা বদনাম আছে, আমরা ডিভোর্স করিয়ে দিই, হ্যাঁ হ্যাঁ একদম ভীষণ একদম। বদনাম আছে। কিন্তু বিশ্বাস করুন কারোর বাড়ি গিয়ে আমরা বলি না যে ডিসকাউন্ট দেবো, ডিভোর্স করে যান। কিন্তু মনে হয়েছিল যে এনারা কেন ডিভোর্স করছেন, ডিভোর্স হ্যাঁ, করছেন, অ্যাটলিস্ট হয়তো হলেও টিকে যেতে হ্যাঁ, পারতো, হ্যাঁ। বাট তাদের ডিসিশন। হ্যাঁ না মানে কোথাও একে অপরের প্রতি সম্মান রেখে একদম। মানে দুজনে তো বিচ্ছিন্ন হচ্ছেন, দূরে চলে যাচ্ছেন কিন্তু আজীবনের মতো, যেটুকু হ্যাঁ। থাকবে তাতে তিক্ততা থাকবে সেই না। ডিগনিটিটা রেখে, একদম। সেই রেসপেক্টটা রেখে দূরে সরে যাওয়ার থেকে তো ভালো কিছু হয় না। সেক্ষেত্রে মিউচুয়াল কনসেন্টের ডিভোর্সটা আমি বলবো সত্যি এটা হবার পর অনেক মানে আগে যেমন একটা ফেক গ্রাউন্ড হলেও ক্রিয়েট করতে হতো কন্টেস্টে, কেউ মেনে নিত, কেউ অভিযোগ জানাতো আর একজন মেনে নিত বা নিত না, ডিভোর্সটা হতো। তার থেকে এটা অনেক ডিসেন্ট। আমার মনে হয় ভবিষ্যতেও তাদের একে অপরের প্রতি কোনো রকম কোনো তিক্ততা থাকে না, ভবিষ্যতেও ভালো সম্পর্ক থাকে, তারপরেও তারা ডিসাইড করতে পারে আবার বিয়ে করবেন কি করবেন না, সেটেল করবেন কি করবেন না। সেখানেও এই অভিজ্ঞতাটার জন্য তারা কোনো ট্রমার মধ্যে দিয়ে যান না। রিয়েলি আপনি তো আইনজীবী, এখন অভিনেতাও বলতে পারি। কে জানে হয়তো কালকে নামী অভিনেতা হয়ে গেলেন, আরো বেশি পরিচিতি তৈরি হয়ে গেল, হতেই পারে, ওই নেভার নো। আপনি কখনো হয়তো ভাবেনও নিয়ে এভাবে অভিনয় করবেন, তো সেরকম ভাবে হতে পারে। আপনার আরেকটা পরিচয় আছে, আপনি লেখালেখির সঙ্গে যুক্ত, কাহাক থেকে আপনার বইও বেরিয়েছে। তো এই লেখালেখিটা কবে থেকে? লেখালেখি ছোট থেকেই, কিন্তু এই হারে লেখা কোভিড পিরিয়ড থেকে। কারণ ওই সময়টা আমাদের কাজকর্ম প্রায় পুরো বন্ধ ছিল, আর আমার ব্যাপারটা হচ্ছে আমার কাজও লেখার আর আমার রিল্যাক্স করাটাও লেখা, তখন কিছু একটা তো লিখতে হতো, তো তখন থেকেই লেখা শুরু। আর এই বছর প্রথম আমার একক বইও এসেছে এই বছর বই মেলায়। তো এখন মোটামুটি চলছে দুটোই, প্রফেশনও আর লেখালেখিও। লেখালেখিও মানে লেখালেখির জন্য অনেক শুভেচ্ছা। আর সময় অলমোস্ট আমাদের শেষের পথে, তো সেই জায়গা থেকে যেহেতু আমরা ডিভোর্স ভীষণ একটা সেন্সিটিভ বিষয়, সেটা নিয়ে কথা বলছি, এবং সিনেমাটিও আসতে চলেছে এবং এই সাবজেক্টের উপরেই সিনেমা। তো যখন দুটি মানুষ বিয়ে করছেন, তখন আপনি তো আইনজীবী, আপনি এত মানুষকে ফেস করেন, জানেন। তো ইন জেনারেল যদি সম্পর্ক ঠিক রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, বিয়েটা যাতে না ভাঙে, তার জন্য একটি কাপলকে আপনার তরফ থেকে কি সাজেশন থাকবে বা কি কথা বলতে চাইবেন যে কিভাবে চলা উচিত, কোন কোন জিনিসগুলোকে কাটেল করা উচিত লাইফ থেকে, সো দ্যাট একটা সম্পর্ক ঠিকঠাক ওয়ার্ক করতে পারে? একটা কথা বলি, প্রথম কথা হচ্ছে আমি কিছু বলবো না, কারণ যখনই কোনো অন্য একটা মানুষ কোনো একটা কিছু নিয়ম বেঁধে দেন, সেটা আরেকজনের পক্ষে ভালো লাগতেও পারে, মেনে চলতেও পারে, নাও পারে। দুটো পরিণত মনস্ক মানুষ তো বিয়ে করছে, তারা নিজেরা কি চায় তারা জানে, তারা একে অপরকে পছন্দ করার নিশ্চয়ই যথেষ্ট কারণ আছে। এবং আমার মনে হয় যদি 10টা কারণ থাকে ডিভোর্স নেওয়ার, 11 নম্বর একটা কারণ থাকতে পারে কিন্তু সেই পরিস্থিতিটাকে ওভারকাম করার। তো সেক্ষেত্রে তাদের নিজেদেরও উচিত আর বাকিদেরও উচিত তাদের সেই স্পেসটা দেওয়া, যাতে তারা একে অপরের সঙ্গে কম্প্যাটেবল হয়ে উঠতে পারে। কম্প্যাটেবিলিটির কিন্তু কোনো ফর্মুলা হয় না, এই কম্প্যাটেবিলিটি গাইডলাইন কোনো বইতে লেখা হয় না, কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা কাপলের মধ্যে কেমিস্ট্রি আলাদা। ডিভোর্সের আইনগুলো হয়তো আমরা একই ফরম্যাটে প্লেন্ট লিখি, ফাইল করি, হয়, কিন্তু আমার মনে হয় একে অপরকে বোঝাটা খুব বেশি দরকার। পরিবার অবশ্যই ইনভলভ থাক, কারণ আমাদের যেটা সোশ্যাল স্ট্রাকচার একটা থাক, কিন্তু সম্পর্কটা ভেঙে গেলে তো দুটো পরিবার আর জুড়ে থাকবে না, দুটো মানুষ কিন্তু সব থেকে বেশি দুটো মানুষকে তাদের ছেড়ে দেওয়া উচিত, তারা একে অপরের সঙ্গে নিজেদের একসঙ্গে থাকতে গেলে কম্প্যাটিবিলিটিটা তারা তৈরি করবে। সেই জায়গায় কোনো বাইরের লোকের কোনো গাইডলাইন জোর জবরদস্তি ঘাড়ে চাপিয়ে দেওয়ার অর্থই কিন্তু
আলটিমেটলি ভার্সেস, একে একদম। অপরকে মুখোমুখি দাঁড় করিয়ে ঠিক দেওয়া। ঠিক ঠিক। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। এত আপনি বেশ মজাদার মানুষ এবং অনেক মজার ঘটনাও শুনলাম। তো আম, আপনার এই যে নতুন একটা জার্নি অভিনেতা হিসেবে এবং ছবির জন্য অনেক অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ভালো থাকবেন। আর এভাবেই যেটা পিয়ালি বা অন্যান্য ইন্টারভিউ থেকেও যেটা উঠে এলো, দুটি মানুষের বৈবাহিক সম্পর্কের মাঝখানে আলাদা করে বাইরে থেকে কাছের মানুষরা ভালো সকলেই বাসেন, ভালো সকলেই চান, কিন্তু তাদের মধ্যে ঢুকে পড়ে ওই কাবাব মে হাড্ডি হয়ে দুটি মানুষকে দূরে সরিয়ে দেওয়ার থেকে সেখানে না ইনভলভ হয়ে তাদেরকে তাদের মতো ছেড়ে দেওয়াই ভালো। তাহলে হয়তো অনেক সম্পর্ক পৃথিবীতে বেঁচে যাবে, জল পাবে, গাছ বেড়ে উঠবে এবং ফুলে ফলে ভরে উঠবে। আমরা সকলেই চাই দিনের শেষে শান্তি, সুখ এবং ভালোবাসা। আজকের মতো সময় শেষ, ভালো থাকবেন, বিদায় নিলাম।